হাই সবাইকে। তুমি যদি 69.5 থেকে 72.5 এর মধ্যে মার্ক উঠাইতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি 100% চান্স পাবা, বিশেষ করে ক্ষয় ইউনিটে। তো এই অ্যানালাইসিসটা তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কাটমার্কগুলো দেখো তাহলে বুঝতে পারবা, অর্থাৎ সর্বনিম্ন কত মার্ক থেকে চান্স পাইছে। তার মানে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের টার্গেট নিয়ে পড়তেছো তখন তোমার এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে কমপক্ষে 70+ মার্ক তোমার অবশ্যই উঠাইতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে ঢাবি ক্ষয় ইউনিটের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমার হয়ে যাবে। এখন আমরা আজকের এই ভিডিওটাতে দেখবো আসলে কিভাবে এই জার্নিটা আমরা ফিল আপ করতে পারি, অর্থাৎ একদম শূন্য থেকে, একদম জিরো লেভেল থেকে তুমি কিভাবে পড়াশোনা করবা, কোন জায়গাগুলো ধরে ধরে পড়বা, এই সব কিছু বিষয় দেখে আমরা আজকে একটা ডিসিশন নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করা যায়। ওকে, তো প্রথমেই দেখো এই জায়গাতে কিছু অ্যানালাইসিস দেওয়া আছে, যেটা তোমাকে আমি বললাম যে কাট মার্ক 69.5 থেকে 72.5 এর মধ্যেই সব সময় ছিল যখন থেকে লিখিত পরীক্ষা চালু হয়েছে। তার মানে তোমাকে যদি বলি স্পেসিফিক করে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই মার্কটা যারা উঠাইতে পারছে তারাই আসলে চান্স পাইছে শেষের দিকে। হ্যাঁ, মানে এগুলা হচ্ছে শেষ দিক থেকে চান্স পাইছে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ঢাবিতে মানে আলাদা আলাদা পাস না করতে পারো তাহলে কিন্তু তোমার যত মার্কে আসুক না কেন তুমি আসলে চান্স পাবা না। সো তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে যে তুমি 60 এর মধ্যে 24 মার্ক কমপক্ষে এমসিকিউ থেকে উঠাইছো এবং 40 এর মধ্যে লিখিততে কমপক্ষে 12 মার্ক তুমি উঠাইছো, তাহলেই তোমার খাতা প্রপারলি কাউন্ট হবে অ্যাজ এ তোমার মেরিট বা তোমার মেরিট লিস্টে অ্যাজ এ একজন ক্যান্ডিডেট হিসাবে। ওকে, সো এই বিষয়গুলা তোমার অবভিয়াসলি জানা উচিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের অধিকাংশ স্টুডেন্ট আসলে এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার থাকে না, যার কারণে পরীক্ষা পর্যন্ত গিয়ে তারা জানে না যে কিভাবে আসলে আমার খাতাগুলা কাটবে এবং আমার স্ট্র্যাটেজিটা কি রকম হইতে পারে। অনেকেই এই লিখিত অংশে ভালো মার্ক পায় না বা 12 নম্বর উঠাইতে পারে না, এমসিকিউ অনেক বেশি ভালো করে, যার কারণে কিন্তু আলটিমেটলি ফেল চলে আসে। হ্যাঁ, সো আমরা দেখবো এখন কিভাবে তুমি এমসিকিউ এবং লিখিত দুইটা অংশে খুব ভালো করে একটা সলিড প্রিপারেশন নিতে পারো। তো তোমরা সবাই জানো তোমাদের হচ্ছে বাংলা এবং ইংলিশ ইংলিশ এই দুইটা নিয়ে তোমাদের লিখিত পরীক্ষা হয়। হ্যাঁ, আর আমরা যদি এমসিকিউ অংশের দিকে খেয়াল করি তাহলে দেখবা বাংলা, ইংলিশ ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের হচ্ছে এমসিকিউ অংশের পরীক্ষাটা হচ্ছে। তার মানে তোমার যখন প্রিপারেশন তুমি নিবা তোমাকে কিন্তু বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা সাবজেক্টের উপরে নিতে হবে, বাট যখন তুমি রিটেনের দিকে একটু যাবা তখন শুধুমাত্র বাংলা এবং ইংলিশ এই দুইটার উপর প্রিপারেশন নিলেই হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার আসলে কোন সাবজেক্টে কেমন সময় দেওয়া উচিত এবং কোন সাবজেক্টটা কোন আঙ্গিকে পড়া উচিত এই জিনিসটা প্রথমে বুঝতে হবে মার্ক ডিস্ট্রিবিউশনের উপরে। তুমি যদি খেয়াল করো দেখবা বাংলা থেকে তোমার রিটেনে 20 মার্ক, ইংলিশ থেকে রিটেনে 20 মার্ক এবং এমসিকিউ অংশে বাংলা থেকে তোমার 15 মার্ক এবং এমসিকিউ অংশে ইংলিশ থেকে তোমার 15 মার্ক। তার মানে তুমি যদি এইগুলোর সাথে 15 করে কাউন্ট করে দাও তাহলে দেখবা তোমার 35 এটাতে যদি তুমি 15 অ্যাড করে দাও তাহলে দেখবা তোমার 35 ইংলিশে। তার মানে বাংলা এবং ইংলিশে তুমি যদি চিন্তা করো তাহলে তোমার কিন্তু 35 নম্বর করে আছে এবং ওই হিসাবে তুমি দেখবা জিকেতে একটু কম মার্ক 30 আছে। বাট তোমাকে যদি পড়াশোনার দিক থেকে বলা হয় সব থেকে হার্ডওয়ার্ক এই জিকের জন্যই করতে হবে, কারণ তোমার এই জায়গাতে ওভারঅল কম থাকলেও শুধুমাত্র এমসিকিউ এতে এই অংশে কিন্তু বেশি মার্ক আছে। তার মানে তুমি যখন প্রিপারেশনটা নিচ্ছ তোমাকে জিকেতে একটা খুব ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ জিকেতে যখন তুমি ভালো প্রিপারেশন নিবা এইটাই তোমার মেরিট লিস্টকে আগায় দিবে বা মেরিট লিস্ট উপরের দিকে রাখবে। কিভাবে আমি তোমাকে বলি, বাংলা এবং ইংলিশের প্রশ্নের প্যাটার্নগুলো যদি তোমরা দেখো প্রতি বছর মানে প্রশ্নের যে স্টাইলগুলো আছে বা যে প্যাটার্নগুলো আসে ওইগুলা থেকে স্টুডেন্টরা একই সংখ্যক মার্ক উঠাইতে পারে, বাট পিছায়া পড়ে বা অনেক বেশি আগায় যায় এই জিকে অংশে যারা খুব বেশি ভালো করে। ওকে, তো ওভারঅল তো তোমার লিখিত এবং এমসিকিউ দুইটা মিলাই তোমার মার্কটা মানে যোগ হবে এবং ওই টোটাল মার্কের উপরেই যার বেশি মার্ক থাকবে তার পজিশন আগায় থাকবে। এই জন্য এই জায়গা থেকে নাম্বার ক্যারি করা বা এই জায়গা থেকে নাম্বার পাওয়া, জিকে অংশ থেকে নাম্বার পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার মেরিট লিস্ট আগানোর জন্য। তার মানে তোমার মেইন টার্গেট হবে বা এই পুরো অ্যাডমিশনের বা ধরো তোমার ঢাবি অ্যাডমিশনের এই জিকে অংশটাই হবে তোমার মেইন ট্রাম্প কার্ড, মানে এই জিকে অংশকে ধরেই তোমার
স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে সাজাইতে হবে। তোমাদের কাছে মনে হয় যে জিকে ভাই অনেক কঠিন, অনেক পড়তে হয়, বিষয়টা এমন না। জিকে পড়ার কিছু সিস্টেম আছে, আমরা এক এক করে সবগুলা সাবজেক্টের সিস্টেমগুলো সম্পর্কে জানবো। তো জিকে পড়ার সিস্টেমগুলো কি কি? জিকে যখন পড়বা প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হইলো বিগত সালে আসা প্রশ্ন সম্পর্কে খুব ভালো ধারণা রাখা। কি? টপিক ভিত্তিক মানে একটা স্পেসিফিক টপিকের বিগত সালে প্রশ্নগুলা কি আসছে এই সম্পর্কে জানা মানে খুব বেশি তোমার জরুরি, যদি তুমি ওই টপিক সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখতে চাও। তারপরে ইসেনশিয়াল আরো এক্সট্রা যত ইনফরমেশন আছে সেইগুলা তুমি ওইভাবে পড়বা। ওকে, তো যখন তুমি জিকেটা পড়া শুরু করবা তখন তুমি এইটা এনশিওর করবা যে আগে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়া আছে কিনা। তো এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের অ্যান্সার স্ট্যাক বুকটা, মানে কোন একটা টপিকের প্রিভিয়াস ইয়ারের 35 বছরের প্রশ্ন কভার করে দেয় কিন্তু আমাদের ওই প্যারালাল টেক্সট আকারে যখন তোমরা ওই জিকে বুকটা পড়ো। মানে তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা বা যারা আমাদের পেইড ব্যাচে স্টুডেন্ট, তারা কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাবা। সো তোমরা যে কোনো জায়গা থেকেও নিজে খুঁজে খুঁজে এই কাজটা করতে পারো। তো জিকে যখন পড়বা এই সিস্টেমে পড়াশোনা করবা। ওকে, আর জিকে যেহেতু তোমাদের এই জায়গাতে লিখিত নাই, শুধু এমসিকিউ, এই জন্য জিকেটাকে এমন ভাবে পড়বা যে যাতে করে তোমার এমসিকিউ সিস্টেমের পড়াশোনাটা খুব ভালো হয়। তার মানে কি, তোমার কি ইনফরমেশন গুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, সো এইভাবে জিকে তোমরা পড়া শুরু করে দিবা বা জিকে পড়বা। এবং জিকে পড়ার সময় তোমরা যে মেইন ভুলটা করো সেটা হইলো শুধুমাত্র বাংলাদেশ অংশ, শুধুমাত্র ইন্টারন্যাশনাল অংশ, এইভাবেই তোমরা পড়া শুরু করো। কিন্তু এভাবে পড়বা না, দুইটার কম্বিনেশনে পড়বা। ধরো আজকে বাংলাদেশ অংশ পড়লা, কালকে ইন্টারন্যাশনাল অংশ পড়বা, অথবা ধরো 2 দিন বাংলাদেশ অংশ পড়লা, 2 দিন ইন্টারন্যাশনাল অংশ পড়বা। এইভাবে যখন তুমি পড়তে পারবা তখন তোমার পড়ার একটা কম্বিনেশন থাকবে, বোরিং লাগবে না। হ্যাঁ, জিকে পড়া কিন্তু খুবই কঠিন একটা কাজ, এইটা অনেক বোরিং লেভেলেরও একটা কাজ। তো তোমরা যখন জিকেটা পড়বা এইভাবে পড়বা। ওকে, তো জিকের বিষয়ে আশা করি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসছে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই জিকের আসলে কোন বইটা কিনবো? বাজারে যে কোনো বই কিনতে পারো, জিকের সব বই প্রাইস সমান, বা তোমার কাছে যে বইয়ের টেক্সট ভালো লাগবে, যে বইয়ের হচ্ছে পৃষ্ঠাগুলো ভালো লাগবে, ওইটা তুমি কিনে নিতে পারো, এটা দিয়ে কোনো আসলে ঝামেলা নাই। ওকে, এটা গেল জিকে অংশের মধ্যে। এখন দেখো তোমাদেরকে এই বাংলা এবং ইংরেজি অংশটাকে একটু ডুয়েল প্রিপারেশন নিতে হবে। এখন বাংলা এবং ইংরেজি ডুয়েল প্রিপারেশন কিভাবে নিবা? দেখো, বাংলা থেকে তোমরা সবাই জানো যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয়, বেশি প্রশ্ন কোন জায়গা থেকে আসে? শুধু ঢাবিতে তোমরা যদি অ্যানালাইসিস করে দেখবা প্রতি বছর 8টা করে ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, ব্যাকরণের অংশগুলো থেকে প্রায় 8টার মতো করে প্রশ্ন করা হয়। এবং আমরা যদি এই বাংলা প্রথম পত্র বা তোমাদের যে এইচএসসি এর বাংলা আছে, হ্যাঁ, সেই বাংলা প্রথম পত্রের প্রশ্নের অ্যানালাইসিস গুলা দেখি, তাইলে প্রতি বছর এটা থেকে 4টা করে প্রশ্ন করা হয়। তার মানে বাংলা ব্যাকরণ থেকে তোমার 8টা প্রশ্ন, ব্যাকরণিক বিষয়গুলো 8টা পাবা, এবং বাংলা প্রথম থেকে এটা থেকে 4টা পাবা। এবং বাকি যে 3টা প্রশ্ন আসে, বা বাকি যে 3-4টা যেটাই থাক না কেন, এই 3-4টা প্রশ্ন তোমার আসবে হচ্ছে বাংলার বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ বলতে যেটা হচ্ছে তোমাদের মুখস্থ অংশ, যেমন হচ্ছে বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, শব্দার্থ, হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলা থেকে বাকি তোমার 3-4টা প্রশ্ন এসে এই টোটাল 15টা প্রশ্ন এইভাবে তোমাদের মেইন পরীক্ষাতে আসে। এবং আরো একটা ভালো জিনিস হইলো তোমাদের বাংলা সাহিত্য থেকে ওইভাবে প্রশ্ন হয় না। হ্যাঁ, সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয় না, যার কারণে একটা টপিক তোমার না পড়লেও চলবে। ওকে, তুমি যখন বাংলার প্রিপারেশন নিবা এই জিনিসগুলা খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, এখন দেখো বাংলা আসলে কিভাবে পড়লে অনেক বেশি ইফেক্টিভ হয়, বা বাংলা আসলে কিভাবে তোমার পড়া উচিত। তোমরা অবশ্যই এই যে ব্যাকরণ যখন পড়বা, যে যাই বলুক না কেন তোমাকে, কোচিং এর শীট দিক, যাই দিক না কেন, নবম দশম শ্রেণীর যে পুরনো বোর্ড বইটা আছে, এইটাকে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা উদাহরণ খুব ভালো করে তোমার পড়তে হবে, যদি তুমি এই ব্যাকরণে 8 নম্বর কমন পাইতে চাও। বুঝছো? তো এই জন্য খুব ভালো করে 9-10 যে ব্যাকরণ বইটা আছে সেইটা খুব ভালো করে পড়বে, এবং এটার সাথে সাথে অবভিয়াসলি একটা সহায়ক বই থেকে তুমি যে টপিকটাই পড়ো না কেন সেই টপিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা খুব ভালো করে দেখবা। হ্যাঁ, সো এইভাবে কিন্তু ব্যাকরণের প্রিপারেশনটা খুব ভালো করা যায়। আর এই যে বিরোচন অংশ বা মুখস্থ অংশ পড়ার জন্য তোমরা একটা টার্গেট করতে পারো, যে স্পেসিফিক তোমার একটা টার্গেট থাকতে পারে। যেমন ধরো তুমি বাগধারা পড়লা, ওকে, বাগধারা তুমি হচ্ছে ধরো বাগধারা আগামী 7 দিন বা আগামী 1 সপ্তাহে তুমি কতটুক পড়বা ততটুক ভাগ করে নাও। যেমন ধরো তুমি দিনে এরকম করে 60টা বা 100 করে বাগধারা মুখস্থ করবা। হ্যাঁ, ধরো তোমার টোটাল এরকম 100 না, ধরো 50টা, এতগুলা তোমরা মুখস্থ করতে পারবা না। দিনে 50টা করে বাগধারা তুমি যদি মুখস্থ করতে চাও, তোমাকে 1 ঘন্টা করে মুখস্থ অংশের প্রতি টাইম দিতে হবে। হ্যাঁ, সো তুমি যদি এইভাবে করো দেখবা 7 দিনে প্রায় হচ্ছে মানে 350 থেকে 400-র মতো
তুমি বাগধারা মুখস্থ করে ফেলতে পারবা। তার মানে মোটামুটি যে বাগধারাগুলা বা যেগুলাই তোমার পরীক্ষাতে আসার মতো এগুলা তুমি টানা 1 সপ্তাহ ধরে পড়ে শেষ করতে পারবা। এইভাবে যদি তুমি পড়তে পারো তাহলে তো তোমার একটা একটা করে টপিক শেষ হবে। অথবা তুমি এই কাজ করতে পারো যে বাগধারা থেকে 5টা বা 10টা, তারপরে ধরো এক কথায় প্রকাশ থেকে 5টা বা 10টা, এইরকম করে করে প্রত্যেকটা টপিক টাচ করে করে হালকা হালকা করে করে প্রতিদিনই তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে টাইমটাই রাখো না কেন সেম ভাবে তুমি পড়তে পারো। তুমি যেভাবেই পড়ো না কেন তোমার একটা নির্দিষ্ট সময়ে গিয়ে শেষ হবে। সো মেমোরাইজিং অংশগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তুমি ঢাবিতে পরীক্ষা দিবা, সাথে বিউপিতে পরীক্ষা দিবা, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একই স্ট্র্যাটেজিতে তোমরা পড়বা। আর বিউপিতে যদি কেউ পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার এই বাংলা সাহিত্য অংশ অবশ্যই পড়তে হবে, কারণ সাহিত্য থেকে বিউপিতে 1টা বা 2টা প্রশ্ন চলে আসে। ওকে, সো তোমরা যদি দেখো যে পরবর্তীতে টাইম পাইছো তাহলে সাহিত্য অংশটাও খুব ভালো করে পড়বা। ওকে, সো এইটা গেল হচ্ছে বাংলা অংশ। এবং বাংলা প্রথম পত্র এখনই খুব ভালো করে পড়ার দরকার নেই, কারণ রিসেন্ট তোমরা এইটার উপরে কি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো। তো যাদের এইটা নিয়ে কনফিডেন্স ভালো আছে এই টাইমটা তোমরা নতুন পড়ায় কাজে লাগাবা। ডিরেক্ট বাংলা প্রথম পত্র আপাতত 15-20 দিন বা 1 মাস পড়বা না, কারণ এই টাইমটা তোমার হচ্ছে নতুন পড়ায় যখন তুমি কাজে লাগাবা দেখবা অনেক বেশি তুমি এইখানে যদি 1 ঘন্টা করে টাইম দিতা সেই টাইমটা অন্য জায়গায় দিয়ে তুমি সেটাকে মেকআপ করে নিতে পারবা, মানে ভালো একটা তুমি আউটপুট আনতে পারবা। ওকে, সো এই জন্য তোমরা বাংলা প্রথমের টাইমটা মুখস্থ অংশ বলো বা বাংলা প্রথমের জায়গায় বাংলা সাহিত্য এইরকম জিনিসগুলো পড়তে পারো আপাতত। ওকে, শুরুটা তোমরা এইভাবে করবা। ওকে, এইটা গেল হচ্ছে বাংলার জন্য বিষয়। এবং বাংলার জন্য সহায়ক বই নরমালি যে কোনো ধরনের বই তোমরা কিনতে পারো। এইখানে মানে নরমালি দেখবা বিশ্ববিদ্যালয়ের মানে তোমরা যদি দেখো অভিযাত্রী সিরিজের বইটা ভালো আছে, জয়কলির বাংলা বইটাও কিন্তু খারাপ না, বাংলা বইটাও ভালো। তো এরকম যে টাইপেরই বইটা তোমার পছন্দ হয় সেই বইগুলাই তোমরা গিয়ে কিনে আনতে পারো। এইখানে বই নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ বাংলাদেশের ক্রিয়েটিভ রাইটার অনেক বেশি কম। হ্যাঁ, তারা কি করে একজন আর একজনের আসলে বইকে কপি করে বা একটার থেকে আর একটার জিনিসগুলাকে উল্টাপাল্টা থাকলে বা সাজায় দিয়ে এরকম করে পাবলিশ করে দেয়। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। এখন আসো বাংলার, আমরা তো জানলাম যে কিভাবে পড়বো। ওকে, এখন বাংলার এমসিকিউ এবং বাংলার লিখিত অংশের জন্য কিভাবে প্রিপারেশন নিব। তো আমি তোমাদেরকে প্রথমে সাজেস্ট করব যে লিখিত অংশের প্রিপারেশন এখনই খুব ভালো করে নেওয়ার প্রয়োজন নাই। এমসিকিউ বেসড আগে প্রিপারেশন নাও, কারণ লিখিতর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলা এমসিকিউ থেকেই তোমরা পাবা, যেমন ব্যাকরণিক বিষয়গুলো আছে ওইগুলা থেকে সরাসরি কিছু প্রশ্ন লিখিতর মধ্যে তোমাদের আসতে পারে। সো এই প্রশ্নগুলোর জন্য আগে তোমার এমসিকিউ অংশটা খুব ভালো করে পড়তে হবে। এবং লিখিত অংশ পড়ার জন্য বাংলা এবং ইংরেজির বেশি টাইম লাগে না, এই জন্য আগে এমসিকিউ বেসড সলিড একটা প্রিপারেশন নাও। তারপরে কিছুদিন পরে এমসিকিউ এর যখন দেখবা 40% 50% পড়া হয়ে গেছে তারপরে লিখিতর জন্য প্রিপারেশন শুরু করবা। আমি নেক্সট কখনো এই লিখিতর জন্য কি কি পড়বা বা কোন জায়গাগুলো পড়বা সেগুলা নিয়ে ভিডিও বানাবো, যদিও অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আমি চেষ্টা করবো এই ভিডিওর শেষে ওইটা দেওয়ার জন্য। ওইটা দেখলে তোমরা বুঝতে পারবা লিখিতর জন্য কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হয়। ওকে, তো এটা গেল বাংলার এমসিকিউ অংশ। এখন আসো আমরা ইংরেজি বা ইংলিশ প্রিপারেশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঢাবিতে ভালো করার জন্য। ওকে, কারণ তোমরা যদি অ্যানালাইসিসটা দেখো সব থেকে বেশি স্টুডেন্ট ফেল করে ইংলিশ অংশের জন্য। এবং ঢাবিতে যারা টিকতে চাও, হ্যাঁ, তাদের 1 নম্বর শর্ত কি জানো? প্রথম শর্ত বা মেইন শর্ত কি জানো? মেইন শর্ত হইলো ইএফটি, মানে হচ্ছে ইংলিশ ফর টুডে যে তোমাদের বইটা আছে এইচএসসি এর ইংলিশ ফার্স্ট পেপার বই, এইটাকে তুলো ধুনো করে পড়া। তুলো ধুনো বলতে কি বোঝায় জানো? তুলোকে এমন ভাবে ধুনো করা হয় যে মানে তুমি এর প্রত্যেকটা অংশ সম্পর্কে খুব ভালো করে জানো। সেই জন্য ইংরেজি ফার্স্ট পেপার বইটাকে এত ভালোভাবে পড়তে হবে। দেখো ইংরেজি ফার্স্ট পেপার বইটাকে তোমরা টোটাল 3টা ভাগ করে নিবা। ওকে, এটা প্রথম অংশ, এটা প্রথম অংশ, এটা ধরো দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। প্রথম অংশে তোমরা কি কাজ করবা বা কোন টার্গেটে পড়বা? প্রথম অংশে পড়বা যে তোমার টপিকগুলা যে টপিকে আসুক না কেন সেগুলা জিকে স্টাইলে তোমার পড়া হচ্ছে কিনা। জিকে স্টাইলে মানে কি, তোমার যে লাইনগুলো আছে, যেমন তুমি বাংলা প্রথম পত্র জিকে স্টাইলে কিন্তু পড়ো, যে কোনো প্রশ্ন তোমাকে এক কথায় করলে উত্তর দিতে পারো। সো ওই টাইপের তোমার ক্যাপাবিলিটি অর্জন হচ্ছে কিনা, এইটা একটা স্টাইল বা এইটা একটা ধরন, এইটা অবশ্যই পড়বা। দ্বিতীয় হইলো তুমি দেখো জিকে স্টাইলে পড়ার সময় তুমি কোনো গ্রুপ ভার্ব মানে কোনো মেমোরাইজিং রিলেটেড কোনো জিনিস পাও কিনা। মেমোরাইজিং রিলেটেড বলতে ধরো স্পেলিং পাইতে পারো, তারপরে ধরো গ্রুপ ভার্ব পাইতে পারো, তারপরে ধরো প্রিপজিশন পাইতে পারো, এই ধরনের ফ্রেজ পাইতে পারো, অনেক ইডিয়ম ফ্রেজ পাইতে পারো। সো ওই জিনিসগুলা প্রত্যেকটা পেজের মধ্যেই নোট করে করে তোমরা রাখবা, ছোট্ট একটা নোট করে ওইটা সাইডে লিখে দিবা, বা বইয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে
ওইগুলাতে মার্ক করবা বা ওইগুলাতে লিখে লিখে রাখবা। সো এই কাজটা তোমাকে করতে হবে যখন তুমি এই প্রথম পত্রটা পড়তেছো। ওকে, এবং ফাইনাল কাজ হইলো কবিতাগুলাকে খুবই ভালো করে পড়া। তোমার বইয়ের যে ইংলিশ কবিতাগুলো আছে ওইগুলাকে সবগুলাকে মুখস্থ করে ফেলবা একদম। মুখস্থ বলতে কি, যে একটা লাইন বললে ওই লাইনের পুরোটা যাতে করে তুমি জানো। কারণ কি, তুমি যখন বিউপিতে পরীক্ষা দিতে যাবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা সরাসরি ওই লাইনগুলা থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেম কাজ করা হয়। সেই জন্য তোমরা যখন পড়বা এই তিনটা জিনিস মাথায় রেখে ইংরেজি প্রথম পত্রটা পড়বা। এবং ইংরেজি প্রথম পত্র থেকেও কিন্তু তোমাদের বেশ যে প্রশ্নগুলো আসুক না কেন, আগে অনেক বেশি প্রশ্ন আসতো, এখন একটু প্রশ্ন আসার মানে ইয়াটা কমে গেছে, কিন্তু তারপরেও তোমার ইংরেজি প্রথম পত্র খুব ভালো করে জানতে হবে। ওকে, সো ইংরেজি প্রথম পত্র যদি তুমি না জানো, এখান থেকে দেখা যাবে 3 মার্ক বা 4 মার্ক, ইভেন 2 থেকে ধরো 4 মার্কের মধ্যে এরকমের প্রশ্ন আসবে, ওগুলা তুমি পারবা না এমসিকিউ অংশে। ইভেন রিটেন অংশের মধ্যেও তোমাদের এইগুলা থেকে প্রশ্ন করা হয়। ওকে, সেই জন্য তোমার ইংরেজি ফার্স্ট পার্টটা খুব ভালো করে পড়তে হবে। এরপরে আসো ইংরেজি গ্রামার। ওকে, ইংরেজি গ্রামার শুধু ঢাবির জন্য পড়বা না। ওকে, কেন পড়বা না? কারণ ইংরেজি গ্রামার যখন তুমি ঢাবির জন্য পড়বা তখন দেখবা কিছু কিছু টপিক তোমার বাদ দিতে ইচ্ছা করবে, কিন্তু যখনই তুমি বাদ দিয়ে দিবা তখন দেখবা অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলার প্রিপারেশন তোমার খুব খারাপ হয়ে যাবে, পরবর্তীতে ওইগুলা থেকে প্রশ্ন আসে। এই জন্য চেষ্টা করবা ইংরেজি গ্রামারের মোটামুটি তোমার 34টার মতো গ্রামেটিক্যাল টপিক পড়া লাগে। হ্যাঁ, এই 34টা টপিক খুব ভালো করে পড়বা। এবং আমি সাজেস্ট করি তোমরা ইংরেজির জন্য যে মাস্টার বইটা আছে, বইটা বড় হইলেও বাট বইটা খুবই সহজ একটা বই, খুবই সহজ একটা বই। তোমরা যদি একা একা বসেও পড়ো বইটাকে A to Z তুমি প্রত্যেকটা লাইন বুঝবা, কারণ ওইভাবেই বইটাকে তৈরি করা, বুঝছো? তো তুমি চাইলে ওই বইটা সুন্দর করে একা একা পড়ে পড়ে সবকিছু শেষ করতে পারো। এবং ইংরেজি গ্রামার পারার সব থেকে বড় মানে অস্ত্র কি জানো, যে যত বেশি তুমি প্রিভিয়াস ইয়ারের মানে বিগত সালের প্রশ্ন যত তুমি বেশি প্র্যাকটিস করবা, বিগত সালের প্রশ্ন যত বেশি তুমি কি করবা প্র্যাকটিস করবা, তত বেশি তোমার এইগুলাতে ভালো আউটকাম আসার খুব বেশি চান্স আছে। এই জন্য তোমরা এইভাবে এটাকে পড়বা। এবং ইংরেজিতে ভালো করার আর একটা মেইন মানে অস্ত্র বা ইংরেজির ধরো প্রাণ বলা যায়, সেটা হইলো ইংরেজির যে মেমোরাইজিং পার্ট আছে সেইটা। মেমোরাইজিং পার্টের মধ্যে যদি আমি 1 নম্বরে রাখি, সেটা হবে হলো ভোক্যাব, মানে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ডের মিনিং এইগুলা। আর বাকি যে অন্যান্য মেমোরাইজিং গুলো আছে, যেমন ধরো ইডিয়াম ফ্রেজ আছে, স্পেলিং আছে, গ্রুপ ভার্ব আছে, প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা সেটা আছে, অ্যানালজি আছে, এই জিনিসগুলোকে খুব ভালো করে তোমার A to Z মানে যা যা আছে আর কি সবকিছুই তোমার মুখস্থ করে নিতে হবে। তো এইটার জন্য বাংলার মতোই স্ট্র্যাটেজিটা, তুমি চাইলে হচ্ছে ডেইলি পড়ে পড়েও সবগুলা অল্প অল্প করে 1.5 ঘন্টা টাইম নিতে পারো। মানে মোটামুটি টাইম রাখবা যে বাংলা আর ইংরেজি মেমোরাইজিং এর জন্য 3 ঘন্টার কম বা বেশি নয়, এরকম যে 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা। ওকে, এইটা হচ্ছে মুখস্থ অংশের জন্য শুধু, মানে তুমি জাস্ট মুখস্থ করবা, এটা বোঝাবুঝির কিছু নাই। সো এই মেমোরাইজিং পার্টটা টানা 3 ঘন্টা করে তোমাকে দিতে হবে। এবং এইটা দিবা তোমার বেস্ট টাইমটা, মানে যে টাইমটাতে সব থেকে বেশি পড়া মুখস্থ হয় এই টাইমটা, যেমন সকালবেলা, তারপরে সন্ধ্যার সময়, পড়তে বসার আগে, এই টাইমগুলোকে তোমরা এই মেমোরাইজিং জোন হিসাবে সিলেক্ট করবা। কারণ মেমোরাইজিং পড়তে মানে এত বেশি বিরক্তিকর যে এটা তুমি পড়বার ভুলে যাবা। এই জন্য এই জিনিসটার জন্য 3 ঘন্টা তোমার টাইম রাখাই লাগবে, আর অন্যগুলা তুমি বাকি টাইমগুলা দিবা। ওকে, সো এইভাবে তোমার ইংরেজি গ্রামারের প্রিপারেশনটা নেওয়া উচিত। এখন তোমরা অনেকে বলো ভাই ইংরেজি লিটারেচার থেকে কি ঢাবিতে প্রশ্ন আসে? হ্যাঁ, অবশ্যই ঢাবিতে লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন কিছু কিছু টপিক আছে, যেমন হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ, হ্যাঁ, ফিগার অফ স্পিচ। তারপরে বিশেষ করে আর একটা টপিক, এইটা একটা, আর একটা হইলো লিটারেরি টার্ম। এই দুইটা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। তো তোমরা যদি ভালো করতে চাও ইংলিশ লিটারেচারে, কমপক্ষে এই দুইটা টপিকে যা কিছু আছে সব তোমার খুব ভালো করে জানতে হবে। ওকে, এবং ইংরেজি ফার্স্ট পার্টের সাথে এই ফিগার অফ স্পিচকে কানেক্ট করানো হয়। যেমন ইংরেজি ফার্স্ট পার্টের যে কোনো একটা লাইন দেওয়া হইলো, হ্যাঁ, সেই লাইনের মধ্যে ধরো এরকম আছে অ্যাজ অথবা লাইক, এখন বলা হইলো যে এটা দ্বারা কি বোঝায়, মেটাফোর, সিমিলি, হ্যাঁ, তো এই ধরনের ফিগারেটিভ ওয়ার্ড দেওয়া হয়, দিয়ে তোমাকে আসলে আইডেন্টিফাই করতে বলা হয়। সো এইগুলো এমসিকিউ এর মধ্যে থাকে লিটারেচার থেকে। সো তোমাকে এই জন্য লিটারেচারটা খুব ভালো করে পড়তে হবে। ওকে, সো এই গেল মোটামুটি তোমরা কি কি জিনিস পড়বা। এখন পড়ার পাশাপাশি আরো কিছু তোমাদের বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সব থেকে মেইন উপাদান হইল এক্সাম। এই এক্সাম যে দিবা না, তার কি হবে জানো, পড়েও তত বেশি আউটপুট আসবে না।
লাভ হবে না এটা আমি বলতেছি, লাভ হবে কিনা এটা বলতেছি, কিন্তু আউটপুট আসবে না। মানে মেইন এক্সামে গিয়ে, মেইন পরীক্ষায় গিয়ে তুমি আসলে যদি পর্যাপ্ত এক্সাম না দাও, তোমার ভয় ভীতি থাকবে, তোমার লাইফের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম, এই প্রেসারে তুমি অনেক জিনিসই ভুল করবা। তো এইটার জন্য তোমাদের সব থেকে বেস্ট সলিউশন হইলো এই আমাদের নির্ভর.নেট যে ওয়েবসাইটটা আছে এইটাতে গিয়ে সর্বপ্রথম পরীক্ষা দেয়া বা এইটাতে আগে রেজিস্ট্রেশন করা, এই ওয়েবসাইটটা। ওকে, তো তোমরা যদি একটু তোমাদেরকে আমি যদি লিখে দেই, এই যে এটা www.nirvor NIRVOR নির্ভর.নেট, এই ওয়েবসাইটটাতে আসবা। তোমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে এটাতে আসবা, আসার পরে সার্চ করে লগ ইন করে নেবা। করার পরে দেখো এখানে কি কি টাইপের অপশন আছে। তো তোমার প্রথম কাজ হইলো তুমি প্রশ্ন দেখবা, ঢাকা ভার্সিটির প্রশ্ন কিভাবে আসে। তো তুমি এই লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে এই প্রশ্ন ব্যাংক অপশনে আসবা, আসার পরে এই বি ইউনিটে আসবা, আসার পরে দেখবে যে ঢাবি খ ইউনিট, খ ইউনিটে আসার পরে এইখানে দেখো 2012 সাল থেকে শুরু করে 2023-24 সাল পর্যন্ত বিভিন্ন সালের প্রশ্নগুলো দেওয়া আছে। ধরো তুমি 2020 সালের প্রশ্ন দেখবে, এই পাশে আসলা, আসার পরে এইখানে যখন দেখবা তোমার সবগুলা প্রশ্ন এরকম করে সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, এবং প্রশ্নগুলা তুমি অ্যান্সার ইচ্ছা হইলে দাগাবা, দাগায়া তুমি এগুলোর পরীক্ষাও দিতে পারো। পরীক্ষা দিলে এখানে একদম ব্যাখ্যা সহ সবগুলা প্রশ্নের এরকম সবকিছু দেয়া আছে। হ্যাঁ, তারপরে এই জিনিসগুলা যখন তুমি দেখবা প্রত্যেকটা প্রশ্ন তোমার একটা আইডিয়া হবে। হ্যাঁ, তুমি যে পারবা বা তোমাকে যে পারতে হবে বিষয়টা এমন না, তুমি জাস্ট দেখবা। ওকে, তো এই কাজটা তোমরা করবা। এরপরে তোমরা যেদিন যে টপিকটা পড়বা, এই যে মক পরীক্ষা এসে সেদিন সেই টপিকের উপর পরীক্ষা দিবা। যেমন ধরো তুমি ইংরেজি গ্রামারের নাউন টপিক পড়ছো, হ্যাঁ, এই যে নাউন টপিক সিলেক্ট করবা, কতগুলা প্রশ্ন পরীক্ষা দিতে চাও, এইখানে এসে তোমরা সেই প্রশ্ন সংখ্যা সিলেক্ট করলে নাউনের উপরে তোমার মানে প্রশ্ন চলে আসবে। সো এইভাবে তুমি দাগানোর পরে কোনটা ঠিক কতগুলা ভুল সবকিছু তুমি সবকিছু দেখতে পারবা। সো এই ধরনের সবগুলা ফিচার পাওয়ার জন্য তুমি আমাদের এই কোর্স কিনুন অপশনে এসে যে কোনো একটা প্যাকেজ কিনলেই মোটামুটি এই ধরনের সুবিধাগুলো পাওয়া যায়। এই যে এটা 100 দিনের ভার্সিটি খ এক্সাম ব্যাচ। আরো একটা সব থেকে ভালো সুবিধা হইলো তোমরা যারা ঢাবির স্টুডেন্ট মানে ঢাবিতে পরীক্ষা দিবা তাদের জন্য আমরা এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি। তো ওইটার জন্য এইটাই তোমাকে কিনতে হবে। তুমি যদি ওইটা কেনো তাহলে দেখো আমাদের এক্সাম ফিচার গুলা যদি তোমাদেরকে একটা আমরা একটু দেখাই, এই জায়গাতে দেখো, এই জায়গাতে তোমরা প্রায় কতগুলা এক্সাম পাবা। এই জায়গাতে এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ, এই জায়গাতে তোমরা টোটাল 172টার মতো এক্সাম পাবা। হ্যাঁ, 172টার, এই যে 58 দিনের কবে থেকে এক্সাম শুরু হবে, কি হবে না হবে সবগুলা। হ্যাঁ, এই যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে এই যে ঢাবি প্লাস ভার্সিটি খ, এইখানে প্রায় দেখো তোমরা ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, তারপরে ওই যে প্রশ্ন ব্যাংক টেস্ট দেখাইলাম। আমাদের ওয়েবসাইটে প্রায় 3.5 লাখের মতো বেশি প্রশ্ন আছে এইটা শুধুমাত্র ভার্সিটি খ কে কেন্দ্র করে, যার কারণে তোমরা খ রিলেটেড অনেক কিছু দেখো ফিচার তোমরা পেয়ে যাবে। ওকে, সো তোমরা যারা যারা চাও, তোমরা রেগুলার পরীক্ষা যারা দিতে চাও তারা চাইলে এই কোর্সটাতে আমাদের ভর্তি হইতে পারো। তো তোমাদের জন্য বেস্ট হবে হচ্ছে ঢাবি খ এর জন্য যে আমাদের এক্সাম কোর্সটা আসতেছে, ঢাবি খ প্লাস হচ্ছে ভার্সিটি খ, ওইটাতে ভর্তি হওয়ার জন্য। ওইটাতে তোমরা যারা 550 টাকায় ভর্তি হবা, নিজেরা বাড়িতে পড়াশোনা করে তারা সুন্দর করে এসে আমাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রুটিন অনুসারে এই যে নির্দিষ্ট টপিক বেস আর কি, হ্যাঁ, তোমাদের নির্দিষ্ট একটা স্পেসিফিক টপিক দেওয়া থাকবে, সেই টপিক অনুসারে এই যে এরকম লেকচার 1, লেকচার 2 এরকম করে এগুলোর উপরে পরীক্ষা হবে। এই জিনিসটা দিতে পারো। অথবা আমাদের লাইভ ক্লাস ব্যাচ আছে। হ্যাঁ, লাইভ ক্লাস ব্যাচ বলতে তোমাদের ঢাবির জন্যই আর কি স্পেসিফিক আমাদের ব্যাচ চলে আসতেছে। ঢাবি প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রথমে আমরা ঢাবির জন্য পড়াবো, তারপরে ঢাবি পরীক্ষার পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টাইট করব। তো ওইটাতে তোমরা যদি ভর্তি হইতে চাও, ওইটারও দেখো সবকিছু প্ল্যান এইভাবে দেওয়া আছে যে তোমাদের বাংলা ইংলিশ জিকের 80টা ক্লাস কিভাবে হবে, তারপরে লিখিত ক্লাসগুলো কিভাবে হবে, কত তারিখ থেকে কত তারিখে হবে, এই যে 15 আগস্ট থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো এইখানে তোমাদের দেখো 158টা লাইভ ক্লাস থাকবে। এটা হচ্ছে পুরো ভার্সিটির ক্ষয়ের জন্য। আর তোমরা যারা ঢাবিতে আছো তাদের জন্য শুধুমাত্র 96টা লাইভ ক্লাস থাকবে। সো এই পুরো কোর্সটা তোমরা যদি করতে পারো, আশা করি খুব ভালো একটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। এবং এইটাতে আমি নিজে তোমাদের টিচার হিসেবে থাকবো এবং আমাদের সাথে লয়ের সব স্টুডেন্টরা কানেক্টেড। তোমরা সবাই জানো এই জায়গা থেকে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং ওইটার ফি এবং যাবতীয় ডিটেলস হচ্ছে নিচে দেওয়া আছে। তো এইটার ফি হচ্ছে 2250 টাকা। এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু ডিটেলস থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, ঢাবিতে আসলে তোমার এক্সাম তারপরে ক্লাস সবকিছু মেইনটেইন করে কিন্তু ঢাবির প্রিপারেশনটা তোমার প্রথমত নিতে হবে। তুমি যদি এই দুইটা মেইনটেইন করে নিজের পড়া, মানে আলটিমেটলি কি, আমরা ধরো তোমাদেরকে পড়াইলাম, এক্সামেরও ব্যবস্থা করলাম, কিন্তু তুমি পড়লা না, তাইলে কিন্তু আলটিমেট আউটপুটটা আসবে না। তো আলটিমেট আউটপুট আসার জন্য তোমার মানে আমরা পড়ানো, আমরা এক্সাম নেওয়ার সাথে সাথে তোমার
মানে ইফোর্ট দেওয়াটা খুব বেশি জরুরি, এবং তুমি কিভাবে প্ল্যান করতেছো ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারতেছো কিনা, এটা হচ্ছে মেইন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো যাই হোক না কেন, আমি তোমাদের ঢাবি খ নিয়ে আমাদের লাইভ ক্লাস ব্যাচে যারা ভর্তি হইতে চাচ্ছ, এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে, সুন্দর করে পড়বা, রুটিনটা দেখবা, তাইলে তোমরা সবকিছু বুঝতে পারবা। ওকে, আর আমাদের এক্সাম কোর্সেও শুরু হয়ে গেছে ভার্সিটি খ, ওইটাতেও তোমরা অ্যাডমিট হইতে পারো। আর ঢাবি খ নিয়ে স্পেসিফিক এক্সাম কোর্স আমাদের শীঘ্রই আসতেছে, তো এটাতে ভর্তি হলে তোমরা ওইটাতে আসলে আর কি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। সো তোমরা আপাতত ভর্তি হয়ে থাকো, 15 তারিখ থেকে তোমাদের এক্সাম কোর্সেও তোমরা ভর্তি হইতে পারবে, মানে ক্লাস এক্সামগুলো দিতে পারবা। ওকে, তো এইটাই, আল্লাহ হাফেজ। আর আমাদের ঢাবি নিয়ে আরো ভিডিও দেওয়ার প্ল্যান আছে, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।